হাসি কান্না বিনোদনে মাতিয়ে রাখো মনটারে, তারা তুমি শুকতারা হয়ে রয়ে যাবে সবার অন্তরে। সপ্তাহের এই দিনটি আমাদের তারকাদের সাথে গল্প করার দিন। এই সময়টাতে এমন সব ব্যক্তিত্বদের নিয়ে আমি হাজির হয়ে থাকি যাদের জীবনের নানা গল্প আমাদের জীবনকেও রঙিন করে তোলে। প্রিয় দর্শক, মমতাজ হারবাল নিবেদিত আজকের তারকার আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা জাহান। গানের হাতে খড়ি তার বড় বোনের কাছে। বড় বোনও ভালো গান গাইতেন। এরপর ওস্তাদ মিহির কান্তি লালার কাছে উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নেন। পাশাপাশি বিভিন্ন পথনাটকে অভিনয় করতে থাকেন। অভিনয়ের পাশাপাশি মঞ্চ নাটকের আবহ সঙ্গীত নিয়ে কাজ করতেন এবং গান গাইতেন। সঙ্গীত পরিচালক বাসুদেব ঘোষের মাধ্যমে ঢাকায় পরিচয় হয় মেধাবী সঙ্গীত পরিচালক বাপ্পা মজুমদারের সঙ্গে এবং তখনই সিদ্ধান্ত নেন নিজের অ্যালবাম প্রকাশের। ভিন্নধর্মী কথা এবং সুরে গান গেয়ে এরই মধ্যে অগণিত ভক্ত ও শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে তরুণদের পছন্দের শিল্পী হিসেবে নিজের একটা শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। আজ আমাদের সাথে এই স্টুডিওতে যিনি আছেন তিনি আমার খুব প্রিয়, আপনাদের খুব ভালো লাগার লোকগানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সন্দীপন। অনেক অনেক শুভেচ্ছা দাদা, নববর্ষের শুভেচ্ছা। নববর্ষের শুভেচ্ছা শান্তা, তোমাকে আজকে পেয়ে স্টুডিওতে ভীষণ আনন্দ হচ্ছে। আমারও খুব ভালো লাগছে বিকজ একটা লম্বা সময়ের পরে দেখা হলো। ঠিক। তবে আমার কাছে খুব ভালো লাগছে দাদা যে আমি তো সন্দীপন দাস সম্পর্কে আমাদের অডিয়েন্সদেরকে বললাম, কিন্তু আমি যতটুকু জানি যে এই অ্যালবাম প্রকাশের জার্নিটা তো 2004 সাল থেকে শুরু হয়েছিল। ঠিক, প্রথম অ্যালবাম সোনা বন্ধু। হ্যাঁ, আর এখন আমরা 2024 পেরিয়ে 2025-এ রয়েছি। সো ইটস বিন 20 ইয়ার্স। ঠিক, একদমই ঠিক। লম্বা সময়, মানে এখনো জার্নিটা করে যাচ্ছি। এখনো মনে হয় যে কিছুই করা হয়নি, আরো অনেক কিছু ভালো কিছু করতে হবে। এখনো যেটা করেছি সেটা আমার পরীক্ষা ছিল, এখন যেটা করবো সেটা আরো বেশি ভালো হবে অবশ্যই। এবং সেই ধারাবাহিকতা তো আমরা সবসময় দেখছি এবং এজন্য কিন্তু এই নববর্ষেও সন্দীপন দার নতুন গান ছিল। ঠিক, হ্যাঁ। আচ্ছা, এই যে নববর্ষের আনন্দকে উদযাপন করতে হবে এবং এজন্য একটা নতুন গান দরকার, এই ভাবনাটাও তো একজন শিল্পীর জন্য আমি বলবো অনেক বড় একটা বিষয়। হ্যাঁ, যেহেতু আমরা বাংলা গানটাই করি এবং আমরা বাংলা সংস্কৃতি নিয়ে কিন্তু বেড়ে ওঠা, বাংলা দিনপুঞ্জি আমাদের জীবনে একটা বিশাল ব্যাপার। চাষ, প্রকৃতিতে চাষ হচ্ছে, ধান চাষ হচ্ছে। গ্রামের লোকদেরকে যদি জিজ্ঞেস করেন, ওরা কিন্তু সে বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস এই সালগুলোর কথাই বলে যে আমরা এটা চাষ করি। একদম, বৈশাখে কি হবে ওদের মধ্যে যেমন নবান্ন, সেই যখন নতুন ধান ওঠে, এগুলো পালন করা। তো আমি মনে করি এই যে সব কিছু ঘিরে আমাদের যে বাংলা সংস্কৃতি, আমি মনে করি যে আমাদের যে পয়লা বৈশাখটা, এটা একটা আমাদের জীবনের একটা বিশেষ মানে সম্মানের সময় দিন। এবং ওই দিনটাকে আমরা উদযাপন করব। বাঙালিয়ানার যে একটা বিশেষত্ব রয়েছে, ঠিক সেই বিশেষত্বটা কিন্তু শুরু হয় পহেলা বৈশাখে, যেখানে ধর্ম, বর্ণ, গোত্র সবকিছু নির্বিশেষে আমরা সবাই মিলে একত্রিত হচ্ছে। তো এটা একটা আমি মনে করি ভীষণ সম্মানের যে পয়লা বৈশাখকে আমরা মানে উপলক্ষ করে একটা গান করছি, মানে আমরা বাংলাটাকেই নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আর কি, এবং তাকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। এই বাংলা সনটাকে, এই বাংলাকে ঘিরেই আমাদের ভালোবাসা। একদম মজার ব্যাপার হচ্ছে, এবার অনেক বছর পরে আমি চিন্তা করেছি যে নববর্ষটা আমি আমার পরিবারের সাথে কাটাবো, যেহেতু আমি ঈদ দেশের বাইরে করেছিলাম। তো আমি যখন বিকেলে বেরিয়েছি, এত ভালো লেগেছে দাদা যে আমরা প্রত্যেকটা জাতি ধর্ম নির্বিশেষে, মানে আমি বলবো সকল জাতীয়তাবাদকে বাদ দিয়ে আমরা শুধুমাত্র এই বৈশাখকে উদযাপনের জন্য সব মানুষরা কিন্তু রাস্তায় নেমে আসে, তাই না? প্রচন্ড গরম, কিন্তু তারপর কত উৎসব মুখর পরিবেশ। এবং এবার সবচেয়ে ভালো লেগেছে যে বিভিন্ন ব্যান্ডের আর্টিস্টরা এবং বিভিন্ন উপজাতি যারা আদিবাসী গোষ্ঠীরা আছে, তাদেরকে নিয়ে অনেক আয়োজন করা হয়েছে। মানে আমি অবশ্য এই পয়লা বৈশাখে একটু চট্টগ্রামে গেছিলাম। আমার বাড়ি হচ্ছে চট্টগ্রামে, কিন্তু আমার ঢাকায় বদ্দা। হ্যাঁ। তো চট্টগ্রামে কিন্তু একটা বিশাল ঐতিহ্য আছে যে ওরা বিউ ফুল বলে একটা ফুল আছে, একটা পাহাড়ি ফুল। এটা দেখতে একটু অপরাজিতা ফুলের মতো, ব্লু কালার টাইপের। আচ্ছা, ওই ফুলটা দিয়ে সুতোয় গেঁথে দরজার মধ্যে টাঙিয়ে দেওয়া হয়, দুই দিকে নিম পাতা ঝুলিয়ে দেওয়া হয়। সমস্ত অশুভর বিরুদ্ধে যেন এটার একটা শুভর প্রতীক। ওই ফুলগুলো আমি কিনেছিলাম চট্টগ্রাম থেকে। আমি বহুদিন আসলে এই ফুলটা দেখিনি ঢাকাতে থাকার কারণে, আর ঠিক সময় মতো সেই সময় চট্টগ্রামে যাওয়া হয় না। তো আমার খুব ভালো লেগেছে। এবং আরেকটা বিষয় হচ্ছে, চট্টগ্রামের ঐতিহ্যের মধ্যে এখানে প্রায় 18 কোটিটার মতো বিভিন্ন রকমের তরকারি দিয়ে একটা তরকারি রান্না করে, সেটাকে আডোরা বলে চিটাগাংয়ের ভাষায়। আডোরা, হ্যাঁ। তো সেটা
সেই তরকারিটা আমি কিনে নিয়ে এসেছি বাড়িতে। আমি তুমি রান্না করতে, সেখানে কাঁঠাল থাকে, সেখানে তারা বলে একটা আমরা লাবড়া যেরকম খাই ওই টাইপের, রাইট? হ্যাঁ, কিন্তু ওখানে সজনে, একটু টক, একটু তিতে, সবকিছু মিলে একটা কম্বিনেশন। ওরা বলে A to Z, মানে এটা আসলে বাঙালি ঐতিহ্য। আর এই ধরনের খাবারের কিন্তু একটা বিশেষত্ব রয়েছে, সেটা হচ্ছে আমাদের শারীরিক অনেক আসলে অসুস্থতা দূর করে, অনেক মানে ডিটক্সিফাই করে, যেটা আমরা আমাদের নানি দাদিদের কাছ থেকে এত মনোযোগ দিয়ে হয়তো শুনতাম না, কিন্তু এখন আমরা যখন সায়েন্টিফিক ব্যাখ্যা যাই তখন কিন্তু আমরা দেখতে পাই যে এই খাবারগুলো আমাদের শরীরের জন্য কত ভালো। যাই হোক, নববর্ষের এই আয়োজনে আসলে খাবার নিয়ে কথা বলতে বলতে মনে হলো গান ছাড়া কোনো কিছুই জমে না। তো আমরা এই বৈশাখের যে গানটা রয়েছে, যেটা নতুন মুক্তি পেল, সেটা একটু শুনতে চাই। এই গানটি লিখেছেন ডক্টর নাসিরউদ্দিন আহমেদ, আর সুর করেছেন এবং মিউজিক করেছেন হচ্ছে বিনোদ রয়, এবং আমার সঙ্গে যে মেয়েটি গেয়েছে সে মনিরা মনি, ডুয়েট গান আর কি। আচ্ছা। ও তোরা আয় ছুটে আয়, যাই আজ মেলায়, ও তোরা চেয়ে দেখ আজ বটতলায়, আনন্দে উৎসবে রঙে ঢঙে নতুন সুরে কে বাজায়, বছর ঘুরে এলো রে পহেলা বৈশাখ, বছর ঘুরে এলো রে পহেলা বৈশাখ, বাজারে বাজা ঢোল বাজাই সানাই শাক, বাজারে বাজা ঢোল বাজা সানাই শাক, এরকম একটা গান করেছে। বছর ঘুরে এলো রে পহেলা বৈশাখ, প্রিয়তমাকে রেশমি চুড়ি গিফট করা, মানে এই একটা দিন আমরা বাংলাদেশের সব মেয়েরা বাঙালি মানে নিজেকে সাজাতে পছন্দ করি, তাই না? মানে যারা হয়তো সবসময় জিন্স অ্যান্ড টপস পরছে এখনকার জেনারেশন, তারাও কিন্তু এই দিনটাতে মানে শাড়িকে বেছে নিয়েছে নিজের সবচাইতে মানে সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করার জন্য। একটু লাল কালার, একটু সাদা, একটু অন্যরকম করে টিপ দেয়া, এবং সুতি শাড়ি। সবাই কিন্তু আমাদের তাঁতের সুতি শাড়িটাকে অনেক বেশি প্রেফার করে, যে আমদানি পড়ছে। আসলে আমরা যারা বাঙালি রয়েছি, আমরা তো মনে প্রাণে এই সত্তাটাকেই ধারণ করি, এবং এই পুরো বৈশাখ মাস জুড়েই কিন্তু আমরা দেখব মানে চৈত্র সংক্রান্তি থেকে শুরু করে নিয়ে এখনো পর্যন্ত টানা কিন্তু এই আমেজটা থেকে যায়। যখন যে ছুটি আসলে অ্যারেঞ্জ করতে পারছে, চেষ্টা করছে পরিবার পরিজনদের সাথে সময় কাটাতে। দাদার বৈশাখের কোনো স্পেশালিটি কি ছিল এবার, যেহেতু চট্টগ্রামে যাওয়া হয়েছে? হ্যাঁ, আমার স্পেশালিটি ছিল এই কারণে যে আমি যে গুরুর কাছে গান শিখেছি তিনি প্রয়াত হয়েছেন, তাকে উদ্দেশ্য করে স্মরণ করে একটি বড় গেট টুগেদার করা হয়েছিল চট্টগ্রাম প্রেস ক্লাবে। সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে আমরা যা সেই 20 বছর 30-25 বছর আগে যার কাছে গান শিখেছিলাম, 30 বছর আগে, তখনকার যে সঙ্গীরা যাদের সঙ্গে আমরা সবসময় গান নিয়ে কথা বলতাম, তারা একসঙ্গে উপস্থিত ছিল। সেটা একটা প্রাণের মেলা ছিল আর কি, যে পয়লা বৈশাখ উপলক্ষে আমার জন্য একটা বিশাল গিফট ছিল এটা। আমাদের ওই দিনটা একদমই নিতান্তই আমরা গেছিলাম যে সবার সাথে একটু মিলবো, মানে সেই যে সবাই কত স্মৃতি, কত রোমন্থন। আমরা গান শিখতাম, গুরুজি আমাদের কিভাবে বকতেন, অথবা গুরুজি কাউকে বলছেন কিরে চোরাইয়া কেমন আছিস, কিরে বুড়ি, এই কিরে শিয়াল, এরকম করে ডাকতো, দুষ্টুমি করে বলতেন। কিন্তু খুবই উনি এত মার্জিত একটা মানুষ ছিলেন, লম্বা ছিলেন, প্রায় 6 ফুটের মতো লম্বা, ফর্সা, আর সবসময় আমাদেরকে প্রোগ্রেসিভ কথাগুলো বলতেন যে কী করে সাংস্কৃতিক আন্দোলনটা করা যায়, কী করে গান দিয়ে সমাজকে জয় করা যায়, সবার মন জয় করা যায়, হৃদয় জয় করা যায়, কী করে সমাজ পরিবর্তন করা যায়। বিশেষ করে উচ্চাঙ্গ সঙ্গীতটা উনি শেখাতেন, আর সাংঘাতিক শিক্ষিত একজন মানুষ ছিলেন আর কি। তো এই যে সবাই উনি নেই, কিন্তু উনাকে যেন সবার মধ্যে খুঁজে পাচ্ছিলাম। আজকের যে পথ চলা সেই ওস্তাদ মিহির লালা, তারই প্রাপ্তি যে তার স্টুডেন্টদের মাঝে তিনি বেঁচে আছেন তার কর্মের মাধ্যমে। এজন্যই তো আসলে ভালো কর্ম করার জন্য আমাদের শিক্ষকরা আমাদেরকে উজ্জীবিত করেন। এই যে একত্রিত হওয়া, শৈশব, কৈশোর অথবা যৌবনের যে বিভিন্ন স্মৃতিগুলো মনে পড়েছে, সেই সময়কার কোনো বৈশাখের স্মৃতি কি আজ আমাদের সাথে শেয়ার করা যায়? বৈশাখে আমরা চট্টগ্রামে একটা বিষয় ছিল যে আমরা ডিসি হিলে করতাম সেই পয়লা বৈশাখটা, আর ডিসি হিলে করতে গিয়ে বিভিন্ন আলপনা আঁকা হতো। সে আলপনাগুলো আঁকার সময় কিন্তু অনেক সময় আমরা নিজেরাও কিন্তু হাত দিতাম সেই আলপনা আঁকার জন্য। আর এই পয়লা বৈশাখের স্মৃতি মানে কি বলবো আর কি, বিশেষ করে চট্টগ্রাম তো আমাদের আদিবাসীদের দ্বারা ভীষণ প্রভাবিত, বৌদ্ধ ধর্মের দ্বারা ভীষণ রকম প্রভাবিত চট্টগ্রাম। এবং এটা মনে করে পয়লা বৈশাখটা কিন্তু সমস্ত ফেস্টিভ্যাল থেকে অনেক বেশি দামি ফেস্টিভ্যাল, মানে এই আদিবাসীদের জন্য সবচেয়ে বড় ফেস্টিভ্যাল। সেই প্রভাবটা কিন্তু ল্যান্ডে, হ্যাঁ, কালারফুল। তো ওই আনন্দটুকু, এবং এই যে ছোটবেলায় আমার কাছে মনে আছে যে
চৈত্র মাসের যেদিন শেষ দিন ওই দিন কিন্তু একটা জাগ জাগ বলে একটা উৎসব আছে, যে উৎসবটা মানে নাড়া পড়ানো বলে। সেটাকে মানে বড় একটা মানে খড়ের একটা গাদা বানিয়ে সেটাতে আগুন লাগিয়ে দিত, জাগ 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 যত দুঃখ দূরে যাক, এরকম কিছু কথা বলতো, মানে বলে না অশুভ দূরে যাক, জরাজীর্ণ দূরে যাক। খুব মানে মিস করি আর কি, যে সেই সময়টাকে, এই যে সবাই দল বেঁধে গান গেয়ে 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 গিয়ে সে চারদিকে ঘুরছি। আচ্ছা দাদা, এই গল্পগুলো আসলে আরো একটু শুনতে চাই, কারণ আমরা যারা ঢাকা নিবাসী তাদের জন্য তো এই গল্পগুলো আসলে গল্পের মতোই। তো আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আসি তার আগে। প্রিয় দর্শক, আমাদের ছোট্ট একটি বিরতি নেবার সময় হয়ে গেছে। বিরতির পরে আবারও ফিরে আসছি মমতাজ হার্বাল নিবেদিত আজকের তারকায় থাকুন টিভিসির সাথে। বিরতির পর আবারও স্বাগত মমতাজ হার্বাল নিবেদিত আজকের তারকায়। প্রিয় দর্শক, আজ আমরা গল্প করছিলাম সঙ্গীত শিল্পী সন্দীপন দার সাথে। আবারও ফিরে যাচ্ছি আড্ডায়। দাদার সাথে আড্ডা দিতে খুব ভালো লাগে, কারণ এত মানে সহজভাবে দাদা অলওয়েজ নিজেকে আসলে প্রেজেন্ট করে, এবং আমার দেখা ওয়ান অফ দ্য মোস্ট, আমি বলবো, ডাউন টু আর্থ পিপল। সো এটা অনেক ভালো লাগে যে এমন একজন মানুষ বা সঙ্গীত শিল্পীর সাথে বসে কথা বলছি যিনি তার জীবনের সবটা সময় আসলে সঙ্গীতের জন্য ব্যয় করেছেন এবং শুদ্ধ সঙ্গীত চর্চায় নিয়োজিত রেখেছেন। আমি একটু জানতে চাই দাদা, শুরুটা যেহেতু সেই 2004-এ হয়েছিল প্রফেশনালি, কিন্তু গানের হাতে খড়ি তো তার অনেক আগে। তো চট্টগ্রামকে কেন্দ্র করে যারা আসলে ছেলে মানুষরা বেড়ে উঠেছে বা ওই সময়টাতে আমরা সবসময় দেখতাম তারা একটু ব্যান্ডের গানের প্রতি তাদের ঝোঁক, কিন্তু সন্দীপন দার ঝোঁক কেন লোকগানের প্রতি এলো? না, ব্যান্ডের বিষয়টাও আছে, কিন্তু ব্যান্ডটা সবসময় ফ্লারিশ হয়েছে বরাবরই। কেন কি ব্যান্ডের যে সাউন্ডটা, বেস গিটার, ড্রামসের বাড়ি, একটু লিড গিটার সাউন্ড, এগুলো কিন্তু সাংঘাতিক রকম কিন্তু ইয়াং জেনারেশনকে টানে। তো আর বরাবরই কি আমি বলবো যে আমাদের কিন্তু এই ব্যান্ডের পাশাপাশি কিন্তু চট্টগ্রামে কিন্তু বিভিন্ন ধরনের ছেলেরা, কেউ লোকগীতি গেছে, কেউ আধুনিক গান গেছে, বিভিন্ন ঘরানার ছেলে উঠে আসছে, কিন্তু হয়তো সেভাবে তারা প্রকাশটা পাচ্ছে না। তো আমার ক্ষেত্রে হয়েছে কি যে ছোটবেলা থেকে কিন্তু আমরা হয়তো ব্যান্ডটাকে, আমার ফ্যামিলির যেটা পেছন দিকের যে যারা ছিলেন তারা হয়তো যতটা না ব্যান্ডকে ভালোবেসেছেন তার চেয়ে বেশি হয়তো আমাদের রবীন্দ্রনাথের, নজরুলের গান, একটু লোকজ ধারার গান এগুলো পছন্দ করেছে এবং ওইভাবে আমাকে হয়তো গ্রুম করেছেন। আচ্ছা, যে বড় বোনের কাছ থেকে গানের হাতে খড়ি, আপু কি গান করতেন? হ্যাঁ, আমার বড় বোন খুব ভালো ক্লাসিক্যাল গাইতেন এবং নজরুল গীতি এখনো আছেন উনি, মানে প্রফেশনালি গাইতেন না, কিন্তু স্কুল কলেজের মধ্যে আমার মনে আছে উনি কম্পিটিশনে গেলে বেশ অ্যাওয়ার্ড নিয়ে আসতেন। তো ভালো নজরুল গীতি গাইতেন। তারপরেই তো আমার ওস্তাদ মিহির লালার কাছে আমার বাবা নিয়ে গেলেন সবকিছু মিলে। আরে যখন দেখলো যে না ছেলের ভবিষ্যৎ ভালো, তখন আঙ্কেল চিন্তা করলো যে তাহলে একটু ভালোভাবে শেখানোর বন্দোবস্ত করি। সেই তো এই আর কি। তো এটা করতে করতে এই ধরনের গানগুলো করতাম। তো ব্যান্ডের গানটা পছন্দ করতাম, কিন্তু ওইভাবে ব্যান্ডের দিকটাতে যাওয়া হয়নি। যেহেতু আমাকে আমার প্রথম যে অ্যালবামটা এসেছিল সেটা একটু লোকজ ঘরানার অ্যালবাম এসেছিল, সেটা বাপ্পা মিউজিক করেছিল এবং নতুন একটা সাউন্ড দিয়ে করেছিল, এবং শ্রোতারা কেন জানি না এই গানগুলো নিয়েছেন ভীষণ ভালোভাবে। একদম তারপরেই আসলে এই লোকজ ধারার গান নিয়ে পথ চলা আরো বেশি আগ্রহটা বেড়ে গেল। একটু জানতে চাই যে আমি যতটুকু জানি দাদা হচ্ছে চট্টগ্রামের যে আঞ্চলিক গানগুলো রয়েছে, মৌলিক আঞ্চলিক গান, সেই গানগুলো নিয়েও কাজ করার প্ল্যান চলছে। হ্যাঁ, মৌলিক বলতে কি একদমই আসলে আমরা যখনই চট্টগ্রামের গান করি হয়তো দেখা যায় ওরা সাম্পানওয়ালা, যদি সুন্দর একটা মুখ পাইতাম, অথবা এই যে বানুরে যে এই গানগুলো করছি শুনি, শেফালি ঘোষ, শ্রদ্ধেয়া এবং শ্যামসুন্দর বৈষ্ণব জুটি, এনাদের গানগুলো আমরা শুনি। তো আমি ভাবছিলাম যে যদি একটু নতুন নিজের জন্য কিছু নতুন গান করা যায়। তো আমি অধীর শীল বলে একটি ছেলে একটি গান দিয়েছে নতুন কথায়, নতুন সুরে, তো সেটা নিয়ে আমি একটু কাজ করছি। এটা সব্যসাচী রনি বলে কম্পোজার আছে, খুব ভালো কম্পোজার, তার কম্পোজিশনে গানটি করার চেষ্টা করছি। আশা করি খুব বড় একটা ব্যানারে গানটি আসবে। এই আর কি, যে আসলে যেহেতু আমি আমার শেকড়টা চট্টগ্রাম, তা কেন জানি একটা চট্টগ্রাম শব্দ মানে ভাষার প্রতি একটা টান আছেই। আর শ্রোতারা কেন জানি না এই গানগুলো করার পরে না একটা সাপোর্ট দিয়েছে। এখন যদি আমি গানটা করলাম, শ্রোতারা যদি সাপোর্ট না পেতাম হয়তো এইভাবে আগানো হতো না। অবশ্যই এইটাই একটা কারণ সবচেয়ে বড়। আচ্ছা, আরেকটা বিষয় একটু জানতে চাই, যে শুদ্ধ এবং শাস্ত্রীয় সঙ্গীত এর প্রতি যে একটা ভালো লাগা, নিজের আঞ্চলিক ভাষার প্রতি যে টান, এটা তো আসলে আমরা ছোটবেলা থেকে পরিবার থেকে শিখেও বড় হই। বর্তমান সময়ে যারা গান করছেন, যেহেতু 20 বছরের অধিক সময় একজন মানুষ নিয়োজিত গানের সাথে, আমি একটু বর্তমান প্রজন্ম সম্পর্কে জানতে চাই যে যারা একদম গান করতে চাচ্ছে, বা চট্টগ্রামের অনেককেই কিন্তু আমরা দেখছি তারা ঢাকা নিবাসী হয়ে যাচ্ছে, তো তাদের জন্য কি কোনো মানে সাজেশন বা কোনো টিপস কি আছে যে আসলে নিজেকে হারিয়ে না হারিয়ে কিভাবে আসলে গানটাকে ধরে রাখা যায়?
না, সবচেয়ে বড় কথা কি নিজেকে নিরন্তর চর্চার মধ্যে রাখা, এটা খুব জরুরি। আর একটা বিষয় কি, আমরা যারা গান গাই তাদের জন্য আমি মনে করি কম্পালসারি হচ্ছে জিম করা, শরীরটাকে ব্যায়াম করে ঠিক রাখা। এবং আর যেটা বলবো যে অনেকেই হয়তো গড গিফটেড ভয়েস নিয়ে আসছেন, কিন্তু এই ভয়েসটাকে কিন্তু আপনি যে কালচার না করেন সেই ভয়েস কিন্তু আস্তে আস্তে পড়তে থাকে, কিন্তু একসময় কিন্তু ডিসক্রিজ করে। তো আমি মনে করি যে উচ্চাঙ্গ সঙ্গীতটা যদি কারো তালিম থাকে, আমাদের হয়তো ভয়েসের যে মাসেলের বিষয়গুলো থাকে অনেক বেশি সতেজ থাকে, ছোট ছোট কাজগুলোর জন্য থাকে। তবে আমি এটা বলবো যে উচ্চাঙ্গ সঙ্গীত শিখলেই যে কিন্তু আপনি একেবারে স্টেজে স্টার হয়ে যাবেন অথবা সারা পৃথিবী জয় করতে পারেন তা নয়। কিন্তু অনেক ছেলে আছে যারা অনেক সাংঘাতিক এবং ক্লাসিক্যাল জেনে এসেও ফ্রন্ট লাইনে আসতে পারেনি। মাইক্রোফোনের সামনে দাঁড়ানোটা, এটা না আমার কাছে মনে হয় যে একটা সাংঘাতিক একটা শিক্ষার মতো। এটা উচ্চাঙ্গ সঙ্গীত শিখছি বটে, অনেকে জানে না যে মাইক্রোফোনের সামনে কীভাবে দাঁড়াতে হয়। এটা আমরা নিরন্তর কাজ করতে গিয়ে দেখি যে একটা নিঃশ্বাস ছাড়া অথবা একটা ওয়ার্ড থ্রো করা, অথবা ওয়ার্ডটা একটু বেশি করে শব্দ দিয়ে একটু ধাক্কা দিয়ে থ্রো করা, একটু কম, এই বিষয়গুলো যাদের মধ্যে কাজ করবে এবং যারা সুন্দরভাবে মাইক্রোফোনের সামনে সপ্রতিভ, তারা আমি মনে করি এই লাইনে সাংঘাতিক রকম সাকসেস তার আসবেই শিওর। তো এই বিষয়টাকে বোঝা, তো অনেক সময় হয় কি যে অনেক ক্লাসিক্যালে না শিখেও একদম মান করা শিল্পী এসে কিন্তু মাইক্রোফোনের সামনে সাংঘাতিক গেয়ে দিয়ে গড গিফটের একটা ব্যাপার। তো এবারে আমরা নতুন আরেকটি গান দাদার রিলিজ হয়েছে, ভাঙা নায়ের ডাঙর কন্যা, রাইট? সেই গানটা শুনবো, কারণ একেবারেই শেষের দিকে চলে এসেছি। এই আড্ডা পরবর্তীতে আবারও নিশ্চয়ই দেওয়ার সুযোগ হবে। শুভকামনা থাকবে দাদা। আমরা গানটা শুনতে শুনতে বিদায় নেব, তার আগে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবার থাকে। দর্শকদের বলবো যে কি, যে আমরা তো এই বাংলা গানটা নিয়ে যুদ্ধ করছি। পৃথিবীর বিভিন্ন প্রান্তের গান আছে, কিন্তু আমাদের বাংলা গানের যে লোকধারার গান, এগুলো কিন্তু বিভিন্ন রকম ফিউশন হয়ে আসছে, খুব ভালোভাবে কাজ হচ্ছে। এবং আমি মনে করি নিরন্তর এই গানটা আপনারা শুনবেন, আপনারা আমাদেরকে সাহায্য করবেন, হেল্প করবেন, এই গানগুলো শুনে শুনে আমাদের বাংলাকে এগিয়ে নিয়ে যাবেন। আর এই আর কি, আমার খুব ভালো লাগছে মমতাজ হারবাল আজকের তারকা অনুষ্ঠানে আসতে পেরেছি। ডিবিসি আমাকে ডেকেছে, ভীষণ রকম সম্মানিত বোধ করছি। আর শান্তা তো কি বলবো আর কি। থ্যাংক ইউ দাদা। আমরাও ডিবিসির পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আয়োজনে আসবার জন্য। আর সব সময়ের মতো ভালো গানের প্রত্যাশা থাকবে। আমি বিদায় নিয়ে তারপরে গানটা শুনবো, এবং অনেক অনেক শুভকামনা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মমতাজ হারবাল নিবেদিত আজকের তারকার আয়োজন। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আবারও ফিরে আসবো ডিবিসির পর্দায় আপনাদের জন্য, আপনাদের পছন্দের তারকাকে সাথে নিয়ে। সবাই ভালো থাকুন এবং ডিবিসি নিউজের সাথেই থাকুন 24 ঘন্টা। আচ্ছা, এই গানটি যেটি করছি, গানটি হচ্ছে একটি লোকজ ফরম্যাটের গান। ইফা ফয়জুন্নেসা ইফা বলে একটি মেয়ে গানটি লিখেছে, এবং গানটি শুরু করেছেন কলকাতা ক্যালকাটা কয়ারের কর্ণধার কল্যাণ সেন বরাট। উনি খুব বড় মাপের একজন কম্পোজার। ওনার সুরে এবং ওনার সঙ্গীতে একজনে গানটি করার চেষ্টা করেছে, এবং কৃষ্টি মিউজিক থেকে এটি এসছে আর কি, কৃষ্টি ক্রিয়েশন থেকে এসছে এটি। আচ্ছা, গাওয়ার চেষ্টা করছে। প্লিজ। ভাঙ্গা নায়ে ডাঙ্গর কন্যা, হাই রে ভাঙ্গা নায়ে ডাঙ্গর কন্যা, হাইসা কুটি হয়, কুটি কুটি হয়, হেইলা দুইলা নাও চলে, মনে লাগে ভয়, মনে লাগে ভয়। ভাঙ্গা নায়ে ডাঙ্গর কন্যা, হাই রে ভাঙ্গা নায়ে ডাঙ্গর কন্যা, হাইসা কুটি হয়, কুটি কুটি হয়, হেইলা দুইলা নাও চলে, মনে লাগে ভয়, মনে লাগে ভয়। বৃষ্টির ফোঁটা গালে লাগে, কন্যার প্রাণে